এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনার ক্রিয়েটিভিটি বাড়াবেন। একটা কথা হচ্ছে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ হচ্ছে ক্রিয়েটিভ, কিন্তু সেইটাকে বিল্ড করতে হয়, সেটা অনুশীলন এবং প্র্যাকটিসের মাধ্যমে সেটাকে ভিতর থেকে বের করে নিয়ে আসতে হয়। প্রত্যেকটা মানুষের মধ্যেই ক্রিয়েটিভিটি বসবাস করে, কিন্তু আপনাকে সেটা প্র্যাকটিসের মাধ্যমে বের করে নিয়ে আসতে হবে আপনার ক্রিয়েটিভিটিকে। পাবলো পিকাসো, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আর্টিস্ট ইন দ্য হিস্ট্রি, তিনি বলেছেন, গুড আর্টিস্ট কপি, গ্রেট আর্টিস্ট স্টিল। দ্যাট মিন্স আমরা বলি এই কপি করেছে ডিজাইন, এই তুমি ভালো না, তুমি কপি করো, এটা একদম রং একটা থিঙ্কিং। বড় বড় আর্টিস্টরাও চুরি করে, তারাও অন্যদের ডিজাইন থেকে কপি করে, সেই জন্যই এই কোটটি বলেছেন পাবলো পিকাসো। আপনি দেখুন, গুগল কিন্তু প্রথম প্রোডাক্ট নয় বা সার্চ ইঞ্জিন নয়, এর আগে প্রচুর সার্চ ইঞ্জিন ছিল 1998 সালের আগে। এমন না যে গুগলের আইডিয়া অনেক বেস্ট আইডিয়া, তারা একটা ইউনিক ক্রিয়েটিভ আইডিয়া বের করে ফেলেছে, এখন সেটা সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে, ব্যাপারটা তেমন নয়। গুগলের আগেও ইয়াহু ছিল, এমএসএন ছিল, আস্ক জিপস, এরকম আরও অনেকগুলো সার্চ ইঞ্জিন ছিল, তারপর গুগল এসেছে। তাহলে খেয়াল করে দেখবেন, বড় বড় কোম্পানিরাও অন্যদের আইডিয়া চুরি করে, অন্যদের আইডিয়া কপি করে নিজেদেরটাকে আরেকটু বেটার করে, সে কারণেই তারা এত পপুলার হয়। তারপর হচ্ছে ফেসবুক চালাই আমরা। ফেসবুক প্রথম কোনো সোশ্যাল মিডিয়া নয়, ফেসবুকের আগে মাই স্পেস ছিল, কিন্তু ফেসবুক মাই স্পেস থেকে কপি করে তাদের আইডিয়া নিয়ে তার থেকেও বেটার একটা প্রোডাক্ট তৈরি করেছে, সোশ্যাল মিডিয়া তৈরি করেছে। সে কারণেই আজকে ফেসবুক এতটা বিখ্যাত। শুধুমাত্র গুগল, ফেসবুক এরকম না, আপনি যে অ্যাপল, উইন্ডোজ, বিল গেটস হচ্ছে মানে সর্বসেরা ধনী পৃথিবীর, সেও কপি করেছে অন্য জেরক্স থেকে। জেরক্স যে হার্ডওয়্যার ছিল, অ্যাপেল এবং উইন্ডোজ দুইজনই জেরক্সের কম্পিউটার থেকে কপি করে তারপর তারা এত বিখ্যাত হয়েছে। সো কপি করাটা অ্যাকচুয়ালি খারাপ কিছু না। আমাদের যত বড় বড় কোম্পানি দেখতে পাই, ম্যাক্সিমামই তাদের পুরোপুরি ইউনিক আইডিয়া নয়। যেমন আমাদের বাংলাদেশের পাঠাও এখন ওয়ান অফ দ্য বেস্ট এন্টারপ্রেনারশিপ ইন বাংলাদেশ, মানে তারা উবার থেকে কপি করেছে, কিন্তু তাদের এখন কোম্পানি উবারের থেকেও বাংলাদেশে ভালো চলছে। সো বুঝতেই পারছেন যে কপি করাটা কোনো খারাপ বিষয় না। আপনি যদি এক্সিস্টেড ডিজাইনটাকে বা এক্সিস্টেড প্রোডাক্টটাকে, আইডিয়াকে আরেকটু ইমপ্রুভড করে নিজের মতো করে আরেকটু ভালো করতে পারেন, তাহলে আপনার পজিশন সর্বোচ্চ উপরে উঠে যাবে। সো আমি বলবো, অন্যদের ডিজাইন দেখে কপি করবেন, এইটাই ক্রিয়েটিভিটির অন্যতম উপায়। কারণ ক্রিয়েটিভিটি এমন হয় না যে একদম কোথাও থেকে আসেনি, কোথাও না কোথাও থেকে আপনার ক্রিয়েটিভিটি আসে। এমন হয় না যে হাওয়া থেকে আমাদের ক্রিয়েটিভ আইডিয়া বের হয়ে আসবে। অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ আইডিয়া এভাবে করে আসে না। ক্রিয়েটিভ আইডিয়া এক্সিস্টেড কোনো আইডিয়া থেকে ওইটাকে ইমপ্রুভড ভার্সন আমাদের মাথায় আসে। সো একদম এরকম ভাববেন না যে আপনার আকাশ থেকে ক্রিয়েটিভ আইডিয়া পড়বে তারপর আপনি ক্রিয়েটিভ হবেন। অবশ্যই আপনি যত ইনফরমেশন আপনার মাথার মধ্যে নেবেন, যত অন্যদের দেখবেন, অন্যদের ইন্সপিরেশন নেবেন, তত আপনার ক্রিয়েটিভিটি বাড়তে থাকবে, ওইটাকে ইমপ্রুভড ভার্সন আপনি তৈরি করতে পারবেন। সো আমরা কিছু টিপস বলবো যেগুলোর মাধ্যমে আপনার ক্রিয়েটিভ আইডিয়া জেনারেট হতে পারে বা আপনার ক্রিয়েটিভিটি বাড়াতে পারেন। প্রথম হচ্ছে ডুডল সামথিং, মানে আঁকাকি করবেন। আপনার মনে যা কিছু আছে আপনি আঁকাকি করবেন, আপনি আপনার চোখের সামনে যা কিছু আছে সেগুলো আঁকাকি করবেন। স্টার্ট আ স্কেচ বুক, অবশ্যই একটা স্কেচ বুক রাখবেন, সেইখানে যা খুশি আঁকবেন। আপনার গ্রেট আর্টিস্ট হওয়ার প্রয়োজন নেই, আপনি হয়তো বা এর আগে কখনো আর্ট করেননি বা আপনার আর্টের কোনো এক্সপিরিয়েন্স নেই, দরকার নেই। আপনি যা পারেন, আপনার যা মনে হয় বাচ্চাদের মতো আঁকাকি করবেন। প্রত্যেক বাচ্চাই কিন্তু আর্টিস্ট, কিন্তু তারা আস্তে আস্তে যত বড় হয় তাদের ইগোতে লাগে, তারা নিজেদের দুর্বলতা অন্যদের প্রকাশ করতে চায় না, যার কারণে তারা ছোটোবেলায় কিন্তু আর্টিস্ট ছিল, ক্রিয়েটিভ ছিল, কিন্তু বড় হতে হতে তারা বাস্তবতাবাদী হয়ে যাচ্ছে। কিন্তু ক্রিয়েটিভ মানুষদের বাস্তবতাবাদী হলে হবে না, তাদেরকে ইমাজিনেশনের উপর চলতে হবে, আপনার কাল্পনিক শক্তি ব্যবহার করতে হবে, যেটা হয়তোবা বাস্তবে এক্সিস্টেড না, তারপর আপনাকে সেই কাল্পনিক অবাস্তব জিনিসগুলো নিয়ে ভাবতে হবে। তারপর হচ্ছে ডু সামথিং এভরিডে দ্যাট ইউ ডোন্ট লাইক টু ডু, এমন কিছু করুন, প্রত্যেক দিন একটা হলে এমন কিছু করেন যেগুলো আপনি পছন্দ করেন না বা যেগুলো করতে আপনি কিছুটা ভয় পান বা আপনার করতে ভালো লাগছে না। ধরুন আপনি অলস, আপনি সবসময় শুয়ে শুয়ে থাকেন, কোনো কাজ করতে ভালো লাগে না, তারপরও আপনি করুন।
হয়তো কোনো এমন কাজ করুন যেগুলো আপনি এর আগে কখনো করেননি বা ওইটা করতে ভয় পান, সেইটা প্রতিদিন করার চেষ্টা করুন। বা এমন কিছু করুন যে কাজটা আপনার ভালো লাগে না, কষ্ট হয়, পেইন মনে হয়, তারপরও করুন। কারণ ক্রিয়েটিভিটি হচ্ছে কমফোর্ট জোনের বাইরে। আপনি যদি ক্রিয়েটিভ হতে চান আপনাকে কমফোর্ট জোনের বাইরে যেতে হবে। এখন কমফোর্ট জোনের মধ্যে আপনার যে জিনিসগুলো ভালো লাগে আপনি সেগুলোই করেন, কিন্তু আপনাকে ক্রিয়েটিভ হতে হলে অবশ্যই আপনার কমফোর্ট জোনের বাইরে গিয়ে কাজ করতে হবে। যে কাজগুলো করতে ভালো লাগে না, যে কাজগুলো করতে ভয় লাগে, সেইগুলোই বেশি বেশি করে করতে হবে। তারপর হচ্ছে ক্রিয়েট দ্য রাইট এনভায়রনমেন্ট। অবশ্যই আপনার রুমটাকে পরিষ্কার রাখতে হবে, আপনার ড্রেস আপ সব কিছু আপনি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং আপনার চারপাশের সকল পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। অবশ্যই ডেস্ক সুন্দরভাবে, কম্পিউটার সব কিছু পরিষ্কার থাকতে হবে। তারপর হচ্ছে ডু ক্রিয়েটিভ থিংস, মানে প্রতিদিন ক্রিয়েটিভ কিছু করবেন। যেমন স্কেচ করতে পারেন, রাইটিং করতে পারেন, সিঙ্গিং, ডান্সিং, প্লেয়িং, আপনার যা কিছু জানা আছে বা জানা না থাকলেও আপনি করতে পারেন। আপনি কারাওকে করতে পারেন, আপনি হয়তো বা গান গাইতে পারেন না, তারপর মিউজিকের সাথে কারাওকে গাইতে পারেন, কিন্তু আপনাকে অবশ্যই ক্রিয়েটিভ থিংস করতে হবে। আপনি লেখালেখি করতে পারেন, সবার মধ্যেই লেখার ক্ষমতা আছে, কিন্তু আপনাকে সেটা বের করে নিয়ে আসতে হবে। আপনার কবিতা মাথায় আসলে কবিতা লিখবেন, আপনার কোনো আইডিয়া, গল্প মাথায় আসলে লিখে ফেলবেন, সেটা আপনি ফেসবুকে পোস্টের মাধ্যমে লিখতে পারেন। কিংবা আমাদের একটা গ্রাফিক ডিজাইনের ওয়েবসাইট আছে, ব্লগ ওয়েবসাইট, সেখানে আপনি চাইলে আর্টিকেল লিখতে পারেন। পাশাপাশি আমাদের আরেকটা লঞ্চ করা হবে ওয়েবসাইট, যেখানে আমরা লাইফের বিভিন্ন বিষয় সম্পর্কে লেখালেখি করব, মোটিভেশনাল, ইন্সপিরেশনাল বা এই ধরনের রিলেটেড, লাইফের আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর জন্য ধরনের লেখালেখি করা হবে, একটা ব্লগ তৈরি করা হবে। সো আপনি চাইলে সেখানেও লেখালেখি করতে পারেন, আপনার আইডিয়াগুলো সেখানে শেয়ার করতে পারেন, আপনি আপনার লাইফ সম্পর্কে যে আন্ডারস্ট্যান্ডিং আছে সেগুলো সেখানে শেয়ার করতে পারেন, আপনার লাইফের এক্সপিরিয়েন্সগুলো সেখানে শেয়ার করতে পারেন। মোট কথা হচ্ছে আপনাকে ক্রিয়েটিভ কিছু করতে হবে, লেখালেখি হোক বা স্কেচ করা হোক, অবশ্যই করতে হবে। আপনি হয়তো পারেন না, তারপরও যেটা বললাম, আপনি যেটা করতে ভয় পান, যেটা করতে ভালো লাগে না, সেই কাজগুলোই করতে হবে। সো আপনি হয়তো বা স্কেচ করতে ভয় পান, আপনি পারেন না, কে কী বলবে, আপনি হয়তো বা লিখতে পারেন না, আপনি হয়তো বা সিঙ্গিং করতে পারেন না, কিন্তু তারপরও করতে হবে। রিড বুকস, অবশ্যই আপনাকে বই পড়ার অভ্যাস তৈরি করতেই হবে। আমি যদি এই কোর্সে একটা অ্যাডভাইস দিতে পারি যেটা আপনার লাইফ পুরো চেঞ্জ করে দিবে, সেটা হচ্ছে বই পড়ার অভ্যাস। আপনাকে অবশ্যই, আপনি যে বয়সেরই হন না কেন, আপনাকে বই পড়া স্টার্ট করতে হবে এবং নিয়মিত আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, বই পড়ার অভ্যাস করতেই হবে। আপনাকে বিভিন্ন ধরনের বই পড়তে হবে, কারণ আপনি যত শেখার মধ্যে থাকবেন তত নিজেকে ইমপ্রুভ করতে পারবেন, তত আপনার লাইফে ইভলিউশন ঘটবে। আপনি ধরেন ডিজাইনের রিলেটেড বইগুলো পড়তে পারেন, যেমন ডিজাইন রিলেটেড কিছু বই আমি সাজেস্ট করতে পারি, যেমন থিঙ্কিং উইথ টাইপ, লোগো মডার্নিজম, হাউ টু বি আ গ্রাফিক ডিজাইনার উইদাউট লুজিং ইয়োর সোল, দ্য ডিজাইন অফ এভরিডে থিংস। এটা হচ্ছে ডন নরম্যানের একটা বই, যেটা অনেক ভালো একটা বই ডিজাইনারদের জন্য। সো গ্রাফিক ডিজাইনের বইগুলো পড়তে পারেন। বা আপনি যদি ইংলিশ বই প্রথমে শুরু করতে না চান, আপনি বাংলাদেশের যেসব বই রয়েছে, হুমায়ুন আহমেদের বই, মোহাম্মদ জাফর ইকবালের বই, এই ধরনের বইগুলো পড়তে পারেন। আপনাকে স্টার্ট করতে হবে। প্রথম যদি আপনার বই পড়ার অভ্যাস না থাকে, তাহলে সহজ যে বইগুলো আছে, প্রথমেই রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, এইগুলোতে না গিয়ে যেগুলো সহজ, যেগুলো বোধগম্য, যেগুলো সহজ ভাষায় লেখা, মডার্ন ভাষায় লেখা, সেইগুলোই পড়া শুরু করুন। ছোট ছোট বাচ্চাদের গল্প পড়া শুরু করুন। আপনি যদি প্রথমেই হার্ড কোনো টপিক নিয়ে পড়া শুরু করেন, তাহলে হয়তো বা আপনার পড়ার মোটিভেশন চলে যেতে পারে। সে কারণে আমি রেকমেন্ড করবো আপনি সিম্পল, সহজবোধ্য গল্পের বই পড়া শুরু করুন। আস্তে আস্তে যখন অভ্যাস তৈরি হবে, তখন আস্তে আস্তে আপনি আরও ডিপে চলে যাবেন। কিন্তু অবশ্যই আপনাকে বই পড়ার অভ্যাস তৈরি করতে হবে। আর আপনাকে বিজনেসের প্রচুর বই পড়তে হবে, কারণ গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনাকে বিজনেস সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। কারণ আমরা বিজনেসকেই হেল্প করি, আমরা বিজনেসকে গ্রো করতে সাহায্য করি। সো বিজনেস কীভাবে কাজ করে সেটা যদি আপনি না জানেন, তাহলে আপনি ভালো গ্রাফিক ডিজাইনার হতে পারবেন না। তারপর হচ্ছে মেডিটেশন। অনেকেই মেডিটেশন মনে করে যে এটা স্পিরিচুয়াল থিং বা আধ্যাত্মিক কোনো কিছু, এগুলো করবে যারা আধ্যাত্মিকতা পালন করে, এমন ব্যাপারটা একদমই রং।
আপনার সাধারণ মানুষ হিসেবে আপনি মেডিটেশন করতে পারেন, এবং মেডিটেশন করার অনেক উপায় আছে। আপনি শুধুমাত্র ইউটিউবে গিয়ে মেডিটেশন মিউজিক লিখে সার্চ করবেন, তারপর অনেক মেডিটেশন মিউজিক এসে পড়বে। আপনি সেইটা শুধুমাত্র মিউজিকটা শুনবেন চোখ বুজে বুজে, আর শুধুমাত্র আপনি যে শ্বাস নিচ্ছেন, প্রশ্বাস নিঃশ্বাস নিচ্ছেন, এটা শুধুমাত্র খেয়াল করবেন যে আপনি কিভাবে আপনার মানে চেস্ট উপরে উঠছে আবার নামছে, আপনার বডি অর্গানিজম চলছে, আপনার হৃৎপিণ্ড কিভাবে কম্পন হচ্ছে, এইগুলো খেয়াল করবেন। দ্যাট মিন্স আপনার একদম ভিতরে চলে যাবেন, আপনার বডিটা কিভাবে কাজ করছে, আপনি কি কি থিঙ্কিং করছেন, সেগুলো শুধুমাত্র অবজার্ভ করবেন। তাহলে আমি শুধুমাত্র একদম সিম্পলি বললে এটা বলবো, আপনি ইউটিউবে গিয়ে একটা মেডিটেশন মিউজিক প্লে করবেন আর চোখ বুজে বুজে সেটা শুনবেন, পাশাপাশি আপনি কিভাবে শ্বাস নিচ্ছেন এটা অবজার্ভ করবেন। আর মেডিটেশন মানেই স্পিরিচুয়াল কোনো বিষয় না, এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন যে এটা আমাদের মাইন্ড পাওয়ার বৃদ্ধি করে, আমাদের ক্রিয়েটিভিটি বাড়ায়, আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়ায়, আমাদের লার্নিং স্পিড বাড়ায়, আমাদের ফোকাস করতে সাহায্য করে, মেমোরি পাওয়ার বাড়ায়। এরকম অনেক কিছু রিসার্চ করে পাওয়া গেছে যেগুলো মেডিটেশন খুবই উপকারী একটা বিষয় আমাদের জন্য। সো আপনাকে অবশ্যই নিয়মিত 10 মিনিট হোক বা 15 মিনিট হোক, প্রথম আপনি 5 মিনিট দিয়ে শুরু করতে পারেন, কিন্তু আপনাকে মেডিটেশন চালিয়ে যেতে হবে। তারপর হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ। এখন অনেকেই বলতে পারেন যে আমি এখন ক্রিয়েটিভ হতে, আমি গ্রাফিক ডিজাইনার হতে এখন কি আমাকে বডি বিল্ডার 6 প্যাক হতে হবে? ব্যাপারটা তেমন নয়। ব্যাপারটা হচ্ছে আমাদের বডি এবং মাইন্ড পুরোপুরি কানেক্টেড। আমাদের বডি অসুস্থ হয়ে গেলে আমাদের মাইন্ডও অসুস্থ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। আবার মাইন্ড খারাপ হয়ে গেলে তখন আমাদের বডির ওপরও ইফেক্ট পড়ে। সো আপনার অবশ্যই মাইন্ডের সাথে সাথে বডিটাকে ফিট রাখতে হবে বা এক্সারসাইজের মধ্যে থাকতে হবে, আপনাকে মুভের মধ্যে থাকতে হবে। কারণ আপনি যত মুভের মধ্যে থাকবেন, আপনি যত অ্যাকশন নিতে থাকবেন, আপনি যত স্পিডের মধ্যে থাকবেন, তত আপনার ক্রিয়েটিভ থিঙ্কিং জেনারেট হবে। সো অবশ্যই আপনাকে এক্সারসাইজ করতে হবে। আপনি হয়তো কোনো একটা জিমে ভর্তি হয়ে যেতে পারেন, জিমে করতে পারেন। আর আপনি যদি খুবই সিরিয়াস পারসন হয়ে থাকেন যে হ্যাঁ আমি বাসায় বসে করতে পারবো ব্যায়ামগুলো, আপনি ইউটিউব দেখে বিভিন্ন হোম ওয়ার্কআউট লিখে সার্চ করে আপনি ওয়ার্কআউটগুলো দেখতে পারেন। তবুও আমি রেকমেন্ড করবো আপনি জিমে গিয়ে করুন। কারণ হচ্ছে বাসায় বসে অনেকেই মোটিভেশনটা রাখতে পারে না, কিন্তু আপনি যখন জিমে গিয়ে দেখবেন যে অনেকেই জিম করছে, অনেকেই অনেক পরিশ্রম করছে, এক্সারসাইজ করছে, তখন আপনার মোটিভেশন বেড়ে যাবে, তখন আপনার মুভমেন্ট বেড়ে যাবে। সো অবশ্যই বলবো আপনাকে মুভমেন্টের মধ্যে থাকতে হবে যদি আপনি ক্রিয়েটিভিটি বাড়াতে চান। তারপর হচ্ছে নিউট্রিশন, মানে আপনাকে পুষ্টিকর খাবারগুলো খেতে হবে, বিভিন্ন ধরনের শাকসবজি, বিভিন্ন ধরনের ফলমূল, এই ধরনের খাবারগুলো খেতে হবে। কারণ আপনি এই ধরনের পুষ্টিকর ন্যাচারাল খাবার যখন খাবেন তখন আপনার মাইন্ডের পাওয়ার বৃদ্ধি পাবে আপনার। তারপর হচ্ছে ডোন্ট বি পারফেকশনিস্ট। অনেকেই আছে সব কিছুতে পারফেকশনিস্ট হওয়ার চেষ্টা করে যে আমি যতক্ষণ না একদম আমার মন মতো হবে ততক্ষণ আমি করতেই থাকবো। এরকম করলে হবে না। আপনাকে কোনো একটা কাজ শুরু করলে ডান করে ফেলতে হবে, যে এটা ডান, এটা শেষ। আপনাকে ওটা পারফেক্ট করার দরকার নেই। ডান ইজ বেটার দ্যান পারফেকশন। সো অবশ্যই পারফেকশনিস্ট হওয়ার চেষ্টা না করে, কোনো কিছু সুন্দরভাবে করার চেষ্টা না করে, আপনাকে মনে করতে হবে আমি যেটুকু জানি সেটুকুই এনাফ, আমি হচ্ছি অলরেডি পারফেক্ট, আমার যা কিছু আছে সেটাই আমার এনাফ। সো এইটা দিয়েই আপনাকে কাজ করে যেতে হবে। কখনো পারফেকশনিস্ট হওয়ার চেষ্টা করবেন না। যে কোনো কাজ এখন করে ফেলবেন, পরের জন্য কোনো কিছু ফেলে রাখবেন না। পারফেকশনিস্ট হওয়ার চেষ্টা করবেন না, সব কিছু ডান করে ফেলবেন, যেটা ধরবেন সাথে সাথে ডান করে ফেলবেন। এই হচ্ছে 10টি টিপস ক্রিয়েটিভ হওয়ার জন্য। সো এইগুলো প্র্যাকটিস করতে থাকবেন। এগুলো প্র্যাকটিস করতে করতে দেখবেন আপনি যদি 3 মাস প্র্যাকটিস করেন, আপনি মেডিটেশন করেন, আপনি যদি বুকস পড়েন, আপনি যদি ফিজিক্যাল এক্সারসাইজ করেন, 3 মাস পর আপনি ড্রামাটিক্যালি চেঞ্জ দেখতে পাবেন আপনার ভেতর। আপনার মাইন্ড দেখবেন নেক্সট লেভেলে চলে গেছে। আপনার এমন এমন ডিজাইন আইডিয়া জেনারেট হচ্ছে, এমন এমন ক্রিয়েটিভ আইডিয়া জেনারেট হচ্ছে, শুধুমাত্র ডিজাইনের ক্ষেত্রে না, জীবনের সকল ক্ষেত্রে আপনি এমন এমন সুন্দর আইডিয়া পাবেন যেগুলো আপনার লাইফই চেঞ্জ করে দিবে। এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি ইংলিশ শিখবেন বা আপনার ইংলিশ স্কিল ইমপ্রুভ করবেন। তার আগে প্রথমেই যে বিষয়টা গুরুত্ব সহকারে বলবো সেটা হচ্ছে
আপনাকে অবশ্যই 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 ইংলিশ জানতেই হবে, ইংলিশে মাস্টারি অর্জন করতেই হবে। কারণ আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বলুন আর যে কোনো ক্যারিয়ারই বলুন, আপনাকে ইংলিশ না জানলে এই সময়টাতে টিকে থাকাটা খুবই মুশকিল। আপনি অনেক বিষয় মিস করে ফেলবেন, আপনি অনেক নলেজ মিস করে ফেলবেন। আপনি হয়তো বা ইংলিশ না জানার কারণে ইউটিউব ভিডিও দেখতে পাচ্ছেন না, বা ইউটিউবের অনেক লেসনগুলো আপনি বুঝতে পারছেন না বা ভয়ে দেখছেন না, বা আপনি ইংলিশ বইগুলো পড়ছেন না ইংলিশ না জানার ভয়ে। কিন্তু আপনাকে এইগুলো অবশ্যই করতে হবে, আপনাকে নলেজ গ্যাদার করতেই হবে, আপনাকে অবশ্যই ইংলিশ বইগুলো পড়তে হবে। কারণ ইংলিশ বই না পড়লে আপনি অনেক কিছু মিস করে যাবেন লাইফে। সো অবশ্যই আপনি আপনার ইংলিশ ইমপ্রুভের দিকে ফোকাস করুন। ইংলিশ শিখতে হলে আপনাকে 4টা বিষয়ে শিখতে হবে। একটা ভাষার যে 4টা বিষয় থাকে সবগুলোতেই শিখতে হবে, যেমন স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং। আপনি শুধুমাত্র ইংলিশে ফ্লুয়েন্ট হবেন, ইংলিশ স্পিকিংয়ে পারদর্শী হবেন, ব্যাপারটা তেমন নয়। আপনাকে 4টাতেই মাস্টারি অর্জন করতে হবে। সো কীভাবে এগুলোতে মাস্টারি অর্জন করবেন? প্রথমেই আসি স্পিকিং। স্পিকিং আসলে একটা প্র্যাকটিক্যাল স্কিল। এটা অ্যাকচুয়ালি কোনো একাডেমিক স্কিল নয় যেটা আপনি স্কুলে গিয়ে শিখে ফেলবেন। এটা আপনি কখনো স্কুল থেকে শিখতে পারবেন না। এটা কিছুটা মিউজিক বা সাইকেল চালানোর মতো, যেগুলো প্র্যাকটিক্যাল ওয়ার্ক। যতক্ষণ না আপনি নিজে সেটা করছেন, যতক্ষণ না প্র্যাকটিক্যালি করছেন, ততক্ষণ আপনার কোনো ইমপ্রুভমেন্ট হবে না। যতই আপনি বই পড়ুন, গ্রামার পড়ুন, কোনো লাভ হবে না। আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। স্পিকিং শিখতে হলে আপনাকে স্পিকিং করতে হবে। গ্রামারের ব্যাপারে সম্পূর্ণ ভুলে যান। অনেকে আছে গ্রামারের দিকে ফোকাস করে, অনেকে মনে করে যে আমি গ্রামার পারি না, সে কারণে হয়তো আমি ইংলিশে কথা বলতে পারবো না। আপনি একটা কথা নিজেকেই নিজে জিজ্ঞেস করুন, আপনি যে এখন বাংলায় কথা বলতে পারেন বা বুঝতে পারেন, আপনি কি বাংলায় সকল ব্যাকরণ জেনেই কি তারপর বাংলায় কথা শিখেছেন, নাকি আপনি বাংলা ছোটোবেলা থেকেই শিখেছেন, আগে থেকেই জানতেন, তারপর আপনি হয়তো স্কুল কলেজে ব্যাকরণ পড়েছেন? কিন্তু যারা ব্যাকরণ জানে না তারাও কিন্তু বাংলায় কথা বলতে পারে। সো গ্রামারটা অ্যাকচুয়ালি কোনো ইম্পর্টেন্ট বিষয় না। যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রেই আপনাকে গ্রামার সম্পর্কে সম্পূর্ণ ভুলে যেতে হবে। এখন অ্যাকচুয়ালি স্পিকিংয়ে অনেকেই ফ্লুয়েন্সি অর্জন করতে চায়, ফ্লুয়েন্টলি কথা বলতে চায়। এখন ফ্লুয়েন্সি মানে কি? ফ্লুয়েন্সি মানে কি এইটা যে আপনি খুব দ্রুত কথা বলতে পারলেই তাহলে ফ্লুয়েন্সি হয়ে যাবে? ব্যাপারটা আসলে অ্যাকচুয়ালি তেমন নয়। ফ্লুয়েন্সি মানে হচ্ছে আপনি কোনো একটা বিষয় সম্পর্কে, কোনো একটা টপিক সম্পর্কে কতটা স্মুথলি কথা বলতে পারেন, কতটা হেজিটেশন ছাড়াই কথা বলতে পারেন, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সি মানে এটা নয় যে আপনি স্পিডে কথা বলবেন, ফাস্ট কথা বলবেন। অ্যাকচুয়ালি ফ্লুয়েন্সি হচ্ছে আপনি কতটা স্মুথ এবং কোনো রকম মানে থেমে যাওয়া ছাড়া কথা বলতে পারেন। এখন ফ্লুয়েন্সি অর্জন করার জন্য 2টা সাইড রয়েছে, একটা হচ্ছে ফিজিক্যাল এবং মেন্টাল। আপনাকে 2টা জায়গা থেকেই ইমপ্রুভ করতে হবে। ফিজিক্যাল বলতে আপনার মাউথ, আপনার মুখটাকে এমনভাবেই তৈরি করতে হবে যেটা কিনা ইংলিশ ওয়ার্ড প্রডিউস করতে পারে। আমরা ইংলিশে কথা না বলতে পারার অন্যতম কারণ হচ্ছে আমাদের মুখের ব্যায়ামগুলো করা নেই, আমাদের মুখের জড়তা রয়েছে, আমরা ইংলিশ ওয়ার্ডগুলো উচ্চারণ করতে পারি না। কারণ আমাদের মুখের মধ্যে এই ইংলিশ ওয়ার্ডগুলো তৈরি করার জন্য আমরা সেভাবে আমাদের মুখটাকে প্রস্তুত করিনি। সো এগুলো কিভাবে করতে হয় আমরা নেক্সটে দেখব। আর অবশ্যই আপনাকে মেন্টালিও ফ্লুয়েন্ট হতে হবে, বা মেন্টাল সাইডটাও ইমপ্রুভ করতে হবে। মেন্টাল সাইড বলতে আমরা যে কোনো কিছু শিখি আমাদের ব্রেনের মধ্যে সেই শেখাটার উপর প্যাটার্ন তৈরি হয়। আপনি যা কিছু শিখেছেন, যত একটা জিনিস রিপিট করেন, সেটা রিপিট করতে 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 একটা সময় আমাদের ব্রেনের মধ্যে সেই বিষয়টা সম্পর্কে প্যাটার্ন তৈরি হয়ে যায়। তারপরে আমাদেরকে আর সেটা নিয়ে ভাবতে হয় না একটা সময়। যেমন যারা ইংলিশ শিখতে চায় তারা প্রথম হয়তো বা প্রত্যেকটা সেন্টেন্স তাদের ভেবে ভেবে বলতে হচ্ছে, তাদের প্রত্যেকটা সেন্টেন্স কনশাসলি বলতে হচ্ছে, কনশাস কম্পিটেন্স এটাকে বলে। কিন্তু একটা সময় তাদেরকে আর ভেবে ভেবে বলতে হচ্ছে না, তারা আনকনশাস কম্পিটেন্স লেভেলে চলে যায়। সো আপনাকে 2টা দিক থেকেই, ফিজিক্যাল এবং মেন্টাল, আপনাকে মাইন্ডকেও ইংলিশ ওয়ার্ড প্রডিউস করার জন্য, ইংলিশ সেন্টেন্স প্রডিউস করার জন্য তৈরি করতে হবে, তেমনি আপনার মুখটাকেও সেভাবে তৈরি করতে হবে। সো ফিজিক্যাল সাইডটাকে ডেভেলপ করার জন্য আপনাকে স্পিড রিডিং করতে হবে। মানে আপনি কোনো একটা বই পড়া শুরু করবেন, অবশ্যই সিম্পল কোনো বই, এমন কোনো হার্ড টপিক নিয়ে পড়া শুরু করবেন না যেটা আপনি কোনো কিছুই বুঝতে পারছেন না।
তাহলে প্রথমবার আপনি বইটা পড়া শুরু করবেন, পড়ার সময় আপনি টাইমার ধরবেন যে আপনার 1 মিনিটে কতগুলো ওয়ার্ড পড়তে পারেন, তারপর সেটাকে মনে রাখবেন। মনে রাখার পর নেক্সট টাইম চেষ্টা করবেন আগের টাইমটাকে বিট করার, মানে এইবার আরও বেশি তাড়াতাড়ি পড়ার, এবার আরও বেশি স্পিড নিয়ে তাড়াহুড়া করে পড়ার চেষ্টা করবেন, যাতে আপনি আগের টাইমটাকে বিট করতে পারেন, যাতে আপনি এইবার মিনিটে আগের থেকে বেশি ওয়ার্ড পড়তে পারেন। বই পড়াটা আপনি একদম উচ্চ স্বরে জোরে জোরে পড়বেন, তাতে করে আপনার ফিজিক্যাল এক্সারসাইজটা হবে, আপনার ফিজিক্যালি ওয়ার্ডগুলো প্রডিউস হওয়ার জন্য স্মুথ হয়ে যাবে আপনার মুখটা, আপনার মুখের ব্যায়াম হবে। তারপর হচ্ছে সিঙ্গিং সংস, এটা একটা ফান ওয়ে ইংলিশ স্কিল ইমপ্রুভ করার জন্য। আপনি ইংলিশ গান শুনবেন, ইউটিউবে সুন্দর সুন্দর যে গানগুলো রয়েছে আপনি পছন্দ মতো সেই গানগুলো বারবার শুনবেন, আর সেইগুলোকে মুখস্থ করার চেষ্টা করবেন, সেগুলো গাওয়ার চেষ্টা করবেন। আর এইটা করতে কোনো রকম কষ্ট নেই, এটাকে এক্সাইটিং এবং ফান ওয়েতে নিতে হবে। যেভাবে আপনি বাংলা গান শোনেন ঠিক সেভাবেই আপনার পছন্দের ইংলিশ গান শুনবেন এবং সেগুলো জোরে জোরে গাওয়ার চেষ্টা করবেন, তাহলেই আপনার মুখের ব্যায়ামগুলো হবে, আপনার মুখটা ইংলিশ কথা বলার জন্য রেডি হবে। তারপর হচ্ছে মেন্টাল সাইড ইমপ্রুভ করা, আপনাকে ফ্রেজেস বা সেন্টেন্স আকারে শিখতে হবে, কোনো ভোকাবুলারি সিঙ্গেল ওয়ার্ড বা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড শিখলে হবে না। অনেকেই এই ভুলটা করে, শুধুমাত্র তারা ভোকাবুলারি মুখস্থ করে, কিন্তু ইংলিশ বা কোনো ল্যাঙ্গুয়েজে সিঙ্গেল ওয়ার্ড হিসেবে কাজ করে না বা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড হিসেবে কাজ করে না। আমরা কিন্তু সেন্টেন্স বলি যে কোনো, বা ফ্রেজেস আকারে বলি। সো আপনি যদি আপনার মেন্টালিটি এইভাবে তৈরি করেন যে ফ্রেজেসগুলো মনে রাখার চেষ্টা করেন, আপনার মাইন্ডের মধ্যে শুধুমাত্র ফ্রেজের প্যাটার্নগুলো তৈরি করেন, তাহলে আপনি সুন্দরভাবে ইংলিশ শিখতে পারবেন এবং ইংলিশে কথা বলতে পারবেন। সো আমি যেটা বলবো, আপনি ইংলিশের কমন যেসব ডায়লগগুলো রয়েছে আমরা ডেইলি লাইফে ইউজ করি, সেইগুলো মুখস্থ করার, কোনো ভোকাবুলারি মুখস্থ না করে। এখন কমন ডায়লগগুলো কোথায় পাবেন? আপনি ইউটিউবে গিয়ে যদি কমন ডেইলি ডায়লগ ইন ইংলিশ লিখে সার্চ করেন, আপনি প্রচুর এরকম ভিডিও পাবেন যেখানে কমন ডেইলি লাইফের ফ্রেজেসগুলো পাওয়া যায় বা সেন্টেন্সগুলো পাওয়া যায়, সেইগুলো মুখস্থ করবেন। বা বিভিন্ন ধরনের ডায়লগ থাকে, ডায়লগগুলো মুখস্থ করবেন, ডায়লগ আকারে মুখস্থ করবেন, বা কোনো সিচুয়েশন আকারে মুখস্থ করবেন। যেমন আমরা কোনো একটা দোকানে গেলে, কোনো কিছু শপে কিনতে গেলে আমরা কিভাবে কমিউনিকেট করব, বা আমরা ইন্টারভিউ বোর্ডে কিভাবে কমিউনিকেট করব, সিচুয়েশন বাই যদি শিখি তাহলে আমাদের অনেক ফ্রেজেস শেখা হবে, আমাদের মেন্টালিটি ঠিক সেভাবেই গড়ে উঠবে। সো ভোকাবুলারি মেমোরাইজ করা আজ থেকে বন্ধ করুন, ফ্রেজেস শিখুন। ফ্রেজেস শেখার অন্যতম একটা ভালো সাইট হচ্ছে লার্ন ইংলিশ 99, এটার লিঙ্ক হচ্ছে learnenglish99.com। এইখানে আপনি এসে বাংলায় অনেক ধরনের আর্টিকেল পাবেন। সো এইখান থেকে আপনি কিন্তু শিখতে পারেন, এখানে প্রচুর আর্টিকেল আছে, আপনি অবশ্যই এইগুলো ফলো করবেন, এগুলো নিয়মিত পড়বেন, এগুলো একদম সহজ ভাষায় বাংলায় লেখা আছে। পাশাপাশি আপনি যদি এইখান থেকে বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছেন। সো আমরা কিছু কমন ইংলিশ ডায়লগ এই সেকশনটাতে ক্লিক করি। তাহলে কমন ইংলিশ ডায়লগ, এই 500টা কমন ইংলিশ ডায়লগ, রেস্টুরেন্টে কিভাবে কথা বলতে হবে, শপিংয়ে ফোনিং ডায়লগ, আনন্দ বিনোদন বা বেদনা আবেগগুলো জানানোর জন্য ভদ্রতা আবেগ, এই যে জিনিসগুলো এইভাবে সিচুয়েশন ওয়াইজ শিখবেন। সো আপনি এই ওয়েবসাইটের যতগুলো পারেন, যতগুলো সেকশন ধরে পারেন, ততগুলোই আপনি পড়ার চেষ্টা করবেন। ইংলিশে কথা বলতে হলে অবশ্যই আপনাকে ইংলিশে কথা বলতে হবে, এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কারণ আপনি যদি ইংলিশে কথাই না বলেন, তাহলে আপনি আসলে ইংলিশ শিখবেন কিভাবে? আপনি হয়তো বা ইংলিশ পারেন না, আপনার হয়তো বা গ্রামার জানা নেই, আপনার এরকম ভয় থাকতেই পারে। কিন্তু আমি যেটা বললাম, আপনাকে অবশ্যই নিয়মিত ভয়ের কাজগুলোই করতে হবে। আপনি যে কাজগুলো করতে একটু আনকমফোর্টেবল ফিল করেন, সেইগুলোই করবেন। আপনাকে হয়তো বা অনেকে পচাবে যে তুই ইংলিশ পারো না, তোর ইংলিশ হয় না, আপনার বন্ধুরা এভাবে করে বলবে। কিন্তু তারপর আপনি কন্টিনিউয়াসলি করে যাবেন, আপনি কন্টিনিউয়াসলি কনভারসেশন চালিয়ে যাবেন। আর অবশ্যই থিঙ্ক ইন ইংলিশ, আপনাকে ইংলিশে চিন্তা করতে হবে। অনেকে এই ভুলটা করে, তারা বাংলায় কোনো কিছু চিন্তা করে, তারপর ইংলিশে কথা বলার সময় সেইটাকে ট্রান্সলেট করে, বাংলায় ভাবে কিন্তু ট্রান্সলেট করে ইংলিশে কথা বলে। এটা একটা রং ওয়ে, কারণ আমরা বাংলা কখনো ট্রান্সলেট করে তারপর বলি না, আমরা বাংলায় ভাবি এবং বাংলায় বলি। সো আপনাকে ইংলিশ শিখতে হলে ইংলিশেই ভাবতে হবে এবং ইংলিশেই বলতে হবে, তাহলে আপনার মেন্টালিটি ঠিক সেভাবে তৈরি হবে। সো এই ভুলটা করবেন না, কখনো বাংলা ট্রান্সলেট করে ইংলিশে যাবেন না। মানে আপনার মাথার মধ্যে
ইংলিশ রাখতে হবে। সবসময় যে কোনো অবজেক্ট দেখলে সেটার ইংলিশ কী সেটা ভাবার চেষ্টা করবেন, বা যে কোনো একটা টপিক নিয়ে ইংলিশে ভাববেন। আপনি দৈনন্দিন চারপাশে যা কিছু দেখতে পান সেগুলো ইংলিশ বলার চেষ্টা করবেন, একটা একটা শব্দ আকারে বলতে পারেন। তারপর আস্তে আস্তে যখন দেখতে পাচ্ছেন যে আপনি সবগুলোই বলতে পারছেন, তারপর সেন্টেন্স আকারে বলার চেষ্টা করবেন যতটা আপনি পারেন। আপনি নিজে নিজে একা নিজের সাথে কথা বলবেন, নিজে নিজে চিন্তা করবেন। বাথরুমে যখন গোসল করতে থাকবেন তখনও ইংলিশে ভাববেন বা চিন্তা করবেন বা কথা বলবেন। তারপর হচ্ছে ফেসবুক মেসেজিং, এটাকে অবশ্যই কাজে লাগাতে হবে আপনার ফেসবুকটাকে। আপনি যখনই যাদের সাথে কথা বলবেন অবশ্যই ফেসবুকে এখন থেকে কথা বলবেন, বাংলা একদম বাদ দিয়ে দিবেন। যখনই কাউকে কোনো মেসেজ করবেন বা কোনো পোস্টে কমেন্ট করবেন সরাসরি ইংলিশে করবেন। আর একটু কমেন্ট বা মেসেজ করলে একটু ডিটেলস লেখার চেষ্টা করবেন, হাই হ্যালো ওকে এগুলো না বলে একটু ডিটেলসে কথা বলার চেষ্টা করবেন, দুই এক লাইন বাড়িয়ে বাড়িয়ে বলবেন। তারপর হচ্ছে রেকর্ডিং, এইটা হচ্ছে আমার ইংলিশ ইমপ্রুভের সবচেয়ে বড় সিক্রেট। কারণ আমিও আপনাদের মতো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমি তেমন কিছুই শিখতে পারিনি এই স্কুল কলেজ থেকে। আমি সবসময় ইংলিশে খারাপ করতাম। আমি একটা সময় মনে করতাম যে আমার দ্বারা ইংলিশ আসলে সম্ভব না। আমি ইংলিশ শেখা শুরু করার আগে আমি চিন্তা করেছিলাম, আমি যদি একবার ইংলিশ শিখতে পারি, আমি যদি একবার ইংলিশ কথা বলতে পারি, তাহলে পৃথিবীর সকল মানুষের ইংলিশ শেখা সম্ভব। আজকে আমি সেইটাই বিশ্বাস করি। আমি এইটাই বিশ্বাস করি, আপনি যদি ইংলিশ না পারেন, আমি যেহেতু পেরেছি আপনিও পারবেন। আর ইংলিশ শেখা কখনো শেষ হবে না। আপনি যদি বলেন যে আমি 3 মাস বা 6 মাসে ইংলিশ শিখে যাব, এটা হবে না। আপনি যতই শিখবেন ততই মনে হবে যে আমার এখনও শেষ হয়নি, আমার আরও শিখতে হবে। এটা শুধুমাত্র ইংলিশ শেখার ক্ষেত্রে না, মানুষের মাইন্ডই এমন যে তারা কোনো কিছু শেখা শুরু করলে সেটা আসলে কোনো দিন শেষ হয় না, সেটার বিভিন্ন স্তর ধীরে ধীরে বের হতে থাকে। সো কখনো ভাববেন না যে আমি এই বিষয়টা এতদিনে শিখে ফেলবো, তারপর আমি সেটাতে মাস্টারি অর্জন করে ফেলবো। আপনার কখনো এটা মনে হবে না যে আজকে থেকে আমার গ্রাফিক ডিজাইন শেষ, আজকে আমি সব শিখে ফেলেছি। এইটা অনার্স সার্টিফিকেটের ক্ষেত্রে হয়, আমাদের একাডেমিক পড়াশোনার ক্ষেত্রে হয়। একাডেমিকভাবে বলা হয় যে তোমার পড়াশোনা শেষ, তোমার অনার্স পাস মাস্টার পাস শেষ, তার মানে তোমার পড়াশোনা শেষ। এইটা একাডেমিকে হয়, কিন্তু বাস্তব জগতে এমন ঘটে না। বাস্তব জগতে আমাদের কন্টিনিউয়াসলি শিখতে হয়, আমাদের শেখা কখনো শেষ হয় না। আপনার হয়তোবা এই কোর্সটি দেখার পর মনে হতে পারে যে আমি কিছুই শিখতে পারিনি, আমার আরও অনেক কিছু শেখার বাকি আছে। আর এই মেন্টালিটি যখন তৈরি হবে তখন আপনি বুঝবেন যে আপনি রাইট ওয়েতে আছেন, আপনি অ্যাকচুয়ালি কিছু শিখেছেন এবং আপনি এখন বুঝতে পারছেন যে আপনার মধ্যে অভাব রয়ে গেছে। দ্যাট মিনস আপনাকে আরও শিখতে হবে। মানে আপনার মধ্যে একটা মেন্টালিটি তৈরি হয়ে যাবে, আপনার মধ্যে একটা ক্ষুধা তৈরি হয়ে যাবে। আর এইটা যখন তৈরি হবে আপনার মনে হবে আমি কিছুই জানি না, আমাকে আরও অনেক কিছু শিখতে হবে, তখনই বুঝবেন আপনি রাইট ওয়েতে আছেন। সো আমি বলবো, আপনি যদি জিজ্ঞেস করেন যে ইংলিশ কতদিনে শিখবো, এটা বলাটা খুবই মুশকিল, আর এটার কোনো দিনই অ্যান্সার হবে না। ইংলিশ শিখতে হবে আপনাকে সারা জীবন। আর কখনো হয়তোবা 1 বছর 2 বছর পরও আপনার স্যাটিসফ্যাকশন আসবে না, আপনার মনে হবে যে আমি এখনও ইংলিশের কিছুই জানি না, আমাকে আরও শিখতে হবে। এখন রেকর্ডিংয়ের ব্যাপারে আমি যেটা বলবো, আপনার যদি স্মার্টফোন থাকে আপনি 3 মিনিট বা 5 মিনিট কথা বলবেন। আমি প্রতিদিন 3 মিনিট ইংলিশে কথা বলি, আমার মনে যা আসে। আমি আগে থেকে প্রিপারেশন নিয়েও নেই না, আমার মনে ওই আমি করি কি সাথে সাথে প্লে করে দেই, মানে রেকর্ডিংটা প্লে করে দেই, তারপর মনে যা আসে তাই বলতে থাকে। আমার যদি কিছু মনে নাও আসে আমি কন্টিনিউয়াসলি বলতে থাকি, আমি থামি না। আপনিও ঠিক সেইটাই করবেন। আর এইটাই আমার ইংলিশ 1 বছরের মধ্যে ড্রামাটিক্যালি ইমপ্রুভ করে দিয়েছে। সো আমি অবশ্যই রেকমেন্ড করব আপনি প্রতিদিন ইংলিশে রেকর্ড করবেন। আর আপনার যদি মোবাইল স্মার্টফোন নাও থাকে আপনি অন্য কোনো মাধ্যমে করতে পারেন। আপনার হয়তো বা ল্যাপটপের ক্যামেরা বা কম্পিউটারের ক্যামেরা কিংবা আপনি এসবও দরকার নেই, আপনি 5 মিনিট বা 3 মিনিট প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলুন, কিন্তু কন্টিনিউয়াসলি বলে যেতেই হবে, আপনাকে প্রতিদিন প্র্যাকটিস করতেই হবে। এখন আসবো লিসেনিংয়ে ফলো ইউটিউবার। ইংলিশ যেসব ইউটিউবার আছে যারা ইংলিশে কথা বলে তাদেরকে ফলো করুন। আপনার যে টপিকটা ভালো লাগে ইউটিউবে, আপনার হয়তো বা ফানি ভিডিও দেখতে ভালো লাগে বা প্রাঙ্ক ভিডিও দেখতে ভালো লাগে বা আপনি গ্রাফিক ডিজাইন রিলেটেড কিছু দেখতে চান, আপনার যেটা ভালো লাগে আপনি সেই টপিকের
ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন এবং তাদের ভিডিওগুলো নিয়মিত দেখুন, তাদেরকে ফলো করুন, তারা কিভাবে কথা বলছে। এভাবে দেখতে দেখতে আপনার এনভায়রনমেন্টটাই একটা সময় ইংলিশ তৈরি হয়ে যাবে। আর ইংলিশ এনভায়রনমেন্ট তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি সব সময় ইংলিশ ভিডিও দেখবেন, আপনি হয়তোবা টিভি সিরিজ দেখতে পারেন, আপনি হয়তোবা ইংলিশ মুভি দেখতে পারেন, আর সাবটাইটেল ছাড়াই দেখবেন। কারণ সাবটাইটেল দিয়ে দেখলে আমাদের শুধুমাত্র পড়াই হবে, সাবটাইটেলগুলো শেখা হবে না। আপনি সাবটাইটেল ছাড়া যতটুকু বুঝতে পারেন ততটুকুই দেখবেন। আমি প্রথম যখন ইংলিশ শেখা শুরু করেছিলাম, আমি ইউটিউব ভিডিও কিছুই বুঝতে পারতাম না। আমার মানে মেন্টালিটিটা এমন ছিল, আমি সব কিছুতে বাংলা টিউটোরিয়াল লিখে সার্চ করতাম, বা যে কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকলে আমি বাংলা লিখে সার্চ করতাম। এটা একটা রং ওয়ে ছিল। সবসময় ইংলিশ ভিডিও দেখার চেষ্টা করবেন। আপনি হয়তোবা জানেন না, আপনার সম্পূর্ণ বোঝার দরকারও নেই। আপনি হয়তোবা 20%, 10% বা 5% যা বুঝতে পারেন ততটুকুই দেখুন, তবে আপনাকে দেখা কন্টিনিউ করে যেতে হবে। তারপর হচ্ছে লিসেন অডিও বুকস। আপনার যেসব স্টোরি ভালো লাগে, আপনার হয়তো বা ফিকশনাল মানে ভূতের গল্প এই ধরনের কিছু ভালো লাগতে পারে, সেই ধরনের ইংলিশ বইয়ের অডিও বুক শুনুন। তার জন্য দারুণ একটা ওয়েবসাইট আমি এখন শেয়ার করব। ওয়েবসাইটটির নাম হচ্ছে english7levels.com। এখানে ইংলিশ শেখার 7টা লেভেল রয়েছে। এখানে দেখতে পাচ্ছি 0 থেকে 6 পর্যন্ত, দ্যাট মিনস 7টা লেভেল। সো আপনি একদম 0 থেকে শুরু করতে পারেন। একদম বিগিনারদের জন্য সিম্পল স্টোরিগুলো আমাদের বলছে। সো আমরা একটা ক্লিক করে এইভাবে করে স্টোরিগুলো শুনতে পারি। অবশ্যই আপনাকে নিয়মিত এই স্টোরিগুলো শুনতে হবে। এভাবে করতে করতে আপনি একটা লেভেল অতিক্রম করবেন, একটা লেভেলে সবগুলো ভিডিও দেখা শেষ করবেন। এই যে এই স্টোরিটার সম্পর্কে শর্ট ডেসক্রিপশন দেওয়া আছে এখানে, আপনি এখানে ক্লিক করে দেখতে পারবেন। পাশাপাশি যতগুলো ওয়ার্ড ব্যবহার করা হয়েছে যেগুলো একটু কঠিন হতে পারে সেইগুলো দেওয়া হয়েছে। কিন্তু আমরা অনেকেই জানি ব্রেক মানে কি, ক্যারেক্টার মানে কি, কনসার্ট মানে কি, কস্টিউম মানে কি, এরকম জানি। এটা একদম 0 লেভেলের জন্য, তো সেই কারণে একদম সিম্পল ওয়ার্ডগুলো এখানে এক্সপ্লেন করা হয়েছে। আর আপনি যখন কোনো শব্দের অর্থ জানবেন বা জানার চেষ্টা করবেন, সেটার বাংলা ট্রান্সলেশন না দেখে সরাসরি ইংলিশই দেখবেন। এইখানে দেখছেন ইংলিশ দেখানো হয়েছে। যেমন কস্টিউমের মিনিং হচ্ছে স্পেশাল ক্লোথস, মানে স্পেশাল ক্লোথস বলতে এই যে ক্রাউন যেসব ক্লোথ পরে সেগুলোকে কস্টিউম বলা হয়। সো এইভাবে করে আপনি যে কোনো শব্দের ট্রান্সলেট বাংলায় না করে সেটার ইংলিশ মিনিংটা কি সেটাই জানার চেষ্টা করবেন, তাহলে আপনার ইংলিশটা ইমপ্রুভ হবে। হয়তোবা এইটার মধ্যেই আবার মিনিংয়ের মধ্যেই হয়তোবা অনেক ওয়ার্ড আপনি বুঝতে পারেন না, সেই ওয়ার্ডটা আবার মিনিং কি সেইটা সার্চ করে দেখবেন। আর ওয়ার্ড দেখার অন্যতম একটি ওয়েবসাইট হচ্ছে গুগল ট্রান্সলেট। সো আমরা যদি গুগল ট্রান্সলেট লিখি, আমরা গুগল ট্রান্সলেটে যাচ্ছি। এই যে গুগল ট্রান্সলেট, এই হচ্ছে ওয়েবসাইট। আপনার যে কোনো ওয়ার্ড জানার থাকলে আপনি এখান থেকে জেনে নেবেন। এখানে বেঙ্গলি সিলেক্ট করে দেবেন, এখানে ইংলিশ সিলেক্ট করে দেবেন। যখন আপনি ধরেন কস্টিউম পরিচ্ছদ দেখাচ্ছে, এই মিনিংটা কিন্তু এখানে দেওয়া আছে, ভার্ব দেওয়া আছে, বা এইরকম আরও কিছু কমন ওয়ার্ড দেওয়া আছে, এখানে বিভিন্ন অর্থ দেওয়া আছে। সো এইভাবে করে আপনি অবশ্যই গুগল ট্রান্সলেট ব্যবহার করবেন। আর গুগল ট্রান্সলেটের একটা ক্রোম এক্সটেনশন আছে, আপনি সেটাও ব্যবহার করতে পারেন। আর একটা দারুণ এক্সটেনশন হচ্ছে গ্রামারলি। সো আপনি যদি গ্রামারলি এক্সটেনশন লিখে সার্চ করেন, গ্রামারলি ক্রোম, এইটা আপনার কম্পিউটারে অবশ্যই রাখবেন। এটা যদি অ্যাডে ক্লিক করে অ্যাড হয়ে যাবে, আমার অলরেডি অ্যাড আছে। এটার মানে হচ্ছে আপনি যদি কোনো ভুল করেন সেটা ভুলটা ঠিক করে দেবে। আপনি তাহলে ক্লায়েন্টের কোনো মানে ক্লায়েন্টের সাথে কখনো ভুল করতে পারবেন না, অটোমেটিক্যালি তারা ঠিক করে দেবেন। যেমন লিখি আই হ্যাভ ডিড লটস অফ থিংস, দাঁড়িয়ে দিলাম। তারপর এইখানে আমাকে একটা মিস্টেক দেখাচ্ছে যে হ্যাবের পর আসলে ডিড হয় না, ডান হয়, সেইটা আমাকে দেখিয়ে দিচ্ছে। এইভাবে আপনি যদি কোনো গ্রামার ভুল করেন সেটা ঠিক করে দেবে, আপনার স্পেলিং ভুল থাকলে সব কিছু ঠিক করে দেবে। সো এটা একটা দারুণ এক্সটেনশন। আর অবশ্যই আপনাকে গুগল ট্রান্সলেটের এক্সটেনশনটাও রাখতে হবে। সেটা যদি আমি গুগলে সার্চ করে দেখাই, গুগল ট্রান্সলেট, এখানে আমি লিখলাম, তারপর এটার এক্সটেনশনটা এইখানে দেখাচ্ছে। এই যে না এটা না, আমরা গুগল ট্রান্সলেট ক্রোম লিখি,
ক্রোম এই যে দেখাচ্ছে, এই যে আমরা পেয়ে গেছি, এইখানে অ্যাড করে নেবেন। তাহলে আপনি যখন কোনো শব্দে ক্লিক করবেন, ধরুন আমি এই ট্রান্সলেটের অর্থ কি, ডাবল ক্লিক করলাম, এটা ট্রান্সলেট হবে না এই পেজটা, আমি অন্য একটা পেজ দেখি। ধরুন আপনি হলিডে বা অর্থ কি, এখানে একটা চিহ্ন আসছে, আমি ক্লিক করলে আমাকে পুরো ওয়ার্ডগুলো দেখাচ্ছে। সো এটা দারুণ একটি টুলস। সো এই দুইটা এক্সটেনশন আপনারা রাখবেন, একটা হচ্ছে গুগল ট্রান্সলেট আর একটা হচ্ছে গ্রামারলি। এখন রিডিংয়ের জন্য অবশ্যই আপনাকে পড়তে হবে। এই যে 4টা বিষয় বললাম, যে লিসেনিং, রিডিং, আপনাকে লিসেনিং বাড়াতে হবে, লিসেনিং করতে হবে, রিডিং বাড়াতে হলে রিডিং করতে হবে। মানে মোট কথা হচ্ছে যেটা আপনি শিখতে চান সেটা করতেই হবে। আপনি হয়তো বা পারেন না, আপনি ইংলিশ বই পড়তে পারেন না, তারপরও আপনাকে জোর করে পড়তেই হবে। আপনার যেগুলো ওয়ার্ড পড়তে গিয়ে যে ওয়ার্ডগুলো কঠিন মনে হয় সেই ওয়ার্ডগুলো সার্চ করে দেখবেন, আপনার ডায়েরি রাখবেন। আপনি হয়তোবা একটা, এখন তো ইন্টারনেটের যুগ, এখন আমাদের মোবাইলে অ্যাপস পাওয়া যায় বিভিন্ন ধরনের, মানে ডিকশনারি বা এই যে কম্পিউটারে আপনি গুগল ট্রান্সলেটে সার্চ করতে পারেন। সো আসলে অজুহাতের কিচ্ছু নেই। আপনার যে ওয়ার্ডগুলো কঠিন মনে হবে বই পড়তে গিয়ে, সেইগুলো আপনি সার্চ করে দেখবেন। অবশ্যই আপনার ইংলিশ বই পড়তে হবে। আমি জানি আপনি ইংলিশ বই পড়তে পারেন না, তারপর আমি এটা বলছি, আমি জোর গলায় বলছি আপনাকে পড়তেই হবে। তারপর আর্টিকেলগুলো পড়তে হবে, ইংলিশের যেসব আর্টিকেল আছে, আপনার যে টপিকটা ভালো লাগে, আপনার হয়তো বা মানে গ্রাফিক ডিজাইন সম্পর্কে আর্টিকেল পড়তে ভালো লাগে, তাহলে আপনি পড়তে পারেন। বা আপনি গল্পের আর্টিকেলগুলো পড়তে চান, ভূতের গল্পের আর্টিকেল, তাহলে সেইগুলো পড়তে পারেন। কিন্তু আপনাকে পড়তে হবে, এগুলো আপনাকেই নিজে নিজে খুঁজে বের করতে হবে। তারপর হচ্ছে জার্নালিং, এটা রাইটিং স্কিল বাড়ানোর জন্য। জার্নালিং মানে হচ্ছে আপনি আপনার থটসগুলো, ইমোশনগুলো, আপনি যখন যেটা ভাবছেন, আইডিয়াগুলো সবগুলো একটা ডায়েরিতে লিখে রাখা। আপনি এটা করতে পারেন, আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আপনার কেমন ফিল হচ্ছে, আপনি সারাদিনটা কেমনভাবে কাটাবেন, আপনি কি কি কাজ করবেন, টাস্ক করে দিতে পারেন। আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি, বা আপনার এখন ইমোশন বা মুডটা কেমন, সব বিষয়ে এভাবে লিখতে পারেন। আর জিম রনের একটা কথা আছে, জিম রন বিখ্যাত একজন মোটিভেশনাল স্পিকার ছিল একটা সময়। তিনি বলেছেন এটা, লাইফ লং লার্নিং ইজ লাইফ লং রেকর্ডিং। মানে হচ্ছে জার্নালিং করার কথা বলা হয়েছে। আপনি যদি জীবনে কিছু শিখতে চান, আপনি জীবনে ইমপ্রুভ করতে চান, আপনাকে রেকর্ড করে রাখতে হবে। আপনার লাইফের প্রতিদিন বিষয়গুলো রেকর্ড করে রাখতে হবে, মানে জার্নালিংয়ের মাধ্যমে, ডায়েরি লেখার মাধ্যমে, নোট করার মাধ্যমে। এই জিনিসটা অনেকেই করে না, এই জিনিসটাতে অনেকেই গুরুত্ব দেয় না, কিন্তু আপনাকেই গুরুত্ব দিতে হবে। আপনার লাইফের প্রত্যেকটা মুমেন্ট রেকর্ড করে রাখতে হবে। আপনার কেমন ফিল ছিল, কেমন মুড ছিল, সকল বিষয় করে রাখতে হবে। আর এইগুলো ইংলিশে করবেন। আপনার ইংলিশ কেউ চেক করতে আসবে না, আপনি কি লিখেছেন, আপনার ইংলিশ গ্রামার ঠিক আছে কিনা, এগুলো প্রয়োজন নেই, এগুলো কেউ দেখতে আসবে না। সো নির্ভয়ে লিখে যান, কারণ আপনার ডায়েরি কাউকে দেখতে দিবেন না। আর ভিডিও করার ক্ষেত্রে আপনি ভিডিও করে সেগুলো চাইলে পরে ডিলিটও করে দিতে পারেন, যাতে আপনার মান সম্মানে না বাজে। এই হলো ব্যাপার। এখন এইভাবে করে আপনি আপনার ইংলিশ স্কিলগুলো ইমপ্রুভ করবেন। এখন আমরা আলোচনা করব কোন বিষয়গুলো আপনাকে পিছনে টেনে ধরতে পারে, কোন বিষয়গুলো আপনাকে সফল হতে বাধা দিতে পারে। প্রথমেই আছে প্রোক্রাস্টিনেশন। প্রোক্রাস্টিনেশন মানে হচ্ছে একটা কাজকে এখন না করে সবসময় পরের জন্য ফেলে রাখা। যেমন আপনাকে একটা প্রজেক্ট করতে দেয়া হলো, আপনি মনে মনে চিন্তা করছেন যে এখন করব না, আরেকটু পরে করব বা কালকে করব। এইটাই অ্যাকচুয়ালি প্রোক্রাস্টিনেশন। আমাদের মাইন্ড এমনই যে সে সবসময় কঠিন কাজগুলোকে, যেগুলো তার কাছে এক্সাইটিং মনে হয় না, যে কাজটা তার কাছে ফান মনে হয় না, সেই কাজটা সে রেজিস্ট করে রাখে, মানে পরের জন্য ফেলে রাখতে চায়। অথচ সেই কাজটা আমাদের কাছে খুব আর্জেন্ট কিছু হতে পারে বা গুরুত্বপূর্ণ কিছু হতে পারে, কিন্তু আমাদের মাইন্ড সেটা বুঝতে চায় না। সে সবসময় তার কাছে যেটা ফান মনে হয়, যেটা মজার মনে হয়, যেটাতে সে শর্ট টাইম বেনিফিট পাবে, সেটাই সে করে, কিন্তু লং টাইম সে ভাবে না। সো আমরা কনশাস বিং হিসেবে আমাদেরই দায়িত্ব হচ্ছে আমাদের সাবকনশাস মাইন্ডকে কন্ট্রোল করা। কারণ আমাদের সাবকনশাস মাইন্ডই সবসময় প্রোক্রাস্টিনেট করে, সে সবসময় চেষ্টা করে সব কিছুকে
পরে ফেলে দিতে, যেগুলো আমাদের লং টার্ম বেনিফিট দিবে, যেগুলো আমাদের ক্যারিয়ার গড়ে তুলবে, যেগুলো আমাদের লাইফে বড় একটা ইম্প্যাক্ট ফেলতে পারে, সেই কাজগুলো সে সবসময় ফেলে রাখতে চায়। সো আপনাকে এই বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে। আপনার যখন কোনো মাথায় আইডিয়া আসবে, সাথে সাথে আপনি সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন বা বাস্তবায়ন করার চেষ্টা করবেন। অনেকেই এই কোর্সটা দেখাকালীন সময় প্র্যাকটিস করেননি, অনেকেই হয়তো বা আমার সাথে সাথে আমি যে প্র্যাকটিক্যাল কাজগুলো করেছি সেগুলো করেননি, কারণ তারা চিন্তা করেছে যে এই প্রজেক্টটা শেষ হোক, আমি দেখি, তারপর শেষ হওয়ার পর আমি করব। এইটা একদমই রং একটা ডিসিশন ছিল যে এটা করেছেন। আর যারা আমাদের সাথে প্র্যাকটিস করেছেন সে অবশ্যই গ্রেট একটা হিউম্যান বিং, কিন্তু যারা করেননি তারা অনেক বড় একটা বিষয় মিস করে ফেলেছেন। কারণ আপনি প্যাসিভলি দেখে মানে আমি কাজ করব বা আমি কিছু শেখাবো, আমি লেকচার দিব, আর আপনি বসে বসে দেখে জীবনেও কোনো কিছু শিখতে পারবেন না। আপনার হয়তো বা মাইন্ড বলতে পারে যে হ্যাঁ আমি অনেক কিছু শিখছি, কিন্তু এটা আপনাকে আপনার মাইন্ডই ধোঁকা দিচ্ছে। অ্যাকচুয়ালি আপনি কিছুই শিখতে পারছেন না। আপনি 2 দিন পরেই আমি কি বললাম, কি শিখালাম, সব কিছু আপনি ভুলে যাবেন যদি আপনি এই লেকচারগুলো নোট করে না থাকেন বা আপনি ডায়েরিতে তুলে না রাখেন। আপনি যদি আমি প্র্যাকটিক্যাল যে কাজগুলো করেছি এগুলো যদি না করে থাকেন, তাহলে অনেক বড় একটা বিষয় মিস করে ফেলেছেন। অনেকে আবার এটা চিন্তা করে যে আমি প্রথমে একবার দেখে নিই, তারপর আমি পরের বার দেখব, সেই সময় আমি প্র্যাকটিস করব। এটাও হবে না। আপনাকে যখন যে আইডিয়া আসবে, যখন আপনি নতুন কিছু শিখতে পারবেন, সাথে সাথে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। এই প্রোক্রাস্টিনেশন আমাদের পুরো লাইফ ধ্বংস করে দিতে পারে। সো আপনাকে এটার বিষয়ে সতর্ক থাকতে হবে। আপনাকে একটা ওয়ার্ডই মাথায় রাখতে হবে যেটা আপনাকে সফল বানাতে সাহায্য করবে, সেটা হচ্ছে নাও। যে কোনো কাজ আপনাকে এখন করতে হবে। আপনি চাইলে আপনার ডেস্কের সামনে বা ঘরের চারপাশে সকল জায়গায় নাও কথাটা লিখে রাখতে পারেন, যাতে আপনাকে বারবার শব্দটা মনে করে দেয় যে আপনাকে যা এখন মাথায় আসে সেটাই এখনই করতে হবে, পরের জন্য কোনো কিছু ফেলে রাখা যাবে না। তারপর সেকেন্ড হচ্ছে শাইনি অবজেক্ট সিনড্রোম। এইটাতে ম্যাক্সিমাম মানুষই ভোগে, যারা কিনা ইউটিউবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে চায় বা কিছু একটা মানে শিখে টাকা ইনকাম করতে চায়। তারা কি করে, আজকে গ্রাফিক ডিজাইন শেখে, এটা ভালো লাগছে না, আমার তেমন ক্রিয়েটিভিটি নেই বা আমি করতে পারবো না, বা এটা একটু কঠিন, আমি অন্যটাতে চলে যাই। তারপর তারা ওয়েব ডিজাইন HTML শেখা শুরু করে। তারপর মনে হয় যে এটা তো কঠিন, HTML কোডগুলো মনে রাখা এত কঠিন, আমি তার থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং শিখবো। তারপর তারা অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করে, কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে গিয়ে দেখে যে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে আমার একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করতে হবে, সেটাকে বিল্ড করতে হবে, অনেক সময় লাগবে, আমাকে আর্টিকেল লিখতে হবে 1 বছর ধরে, এত কিছু আমি করতে পারবো না, আমার রেজাল্ট দরকার এখন, আমার টাকা দরকার এখন। তারপর সেইটা ছেড়ে দিয়ে তারপর তারা মানে CPC মানে ক্লিক কস্ট এইরকম যে কাজগুলো করে থাকে, বা এইরকম বাজে কাজগুলো তারপর আস্তে আস্তে তারা ঢোকে। আপনাকে এই বিষয়গুলোতে সাবধান হতে হবে। শাইনি অবজেক্ট সিনড্রোম হচ্ছে আপনি একটা জিনিস করছেন, হঠাৎ করে আরেকটা নতুন শাইনি অবজেক্ট দেখে যেটা দেখছেন যে খুব ঝলমল করছে, সো আমার বর্তমান যেটা আমি করছি এটা আমার ভালো লাগছে না, তাহলে আমি ওই শাইনি অবজেক্টটাকে ধরি, তারপর ওইটা করতে থাকবেন, ওইটা শিখতে থাকবেন, তারপর দেখবেন ওর থেকেও শাইনি আরও কিছু আসছে, তখন ওইটাকে বাদ দিয়ে আবার সামনে আগাবেন। এইটা একদমই বাজে অবস্থা। মাস্টার ভার্সেস ডেভেলপার, আপনাকে এই দুইটা শব্দ সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে। মাস্টার হচ্ছে তারা যারা কিনা যেটা ধরে সেইটাতে মাস্টারি অর্জন করে, সেইটা যতক্ষণ না শেষ হবে, যতক্ষণ না সে সেটাতে মাস্টারি অর্জন করবে, যতক্ষণ না সে আলটিমেট লেভেলে পৌঁছাবে, ততক্ষণ সে সেটা করতে থাকে। এটা হচ্ছে মাস্টার। আর ডেভেলপার হচ্ছে যারা কিনা একটা করে, ভাল লাগে না আরেকটা করব, এটা ভাল লাগে না আমি আরেকটা করব, আমি কোনটা করব আমি বুঝতে পারছি না। এইভাবে আপনাকে ভাবলে চলবে না। আপনাকে এইভাবে ডেভেলপারের মতো ভাবলে চলবে না। আপনাকে অবশ্যই মাস্টারি অর্জন করতে হবে। আপনি যেটা ধরবেন সেটাই যেন গোল্ড হিসেবে পরিণত হয়। যতক্ষণ না গোল্ড হিসেবে পরিণত না হয় ততক্ষণ সেটা ছাড়বেন না। নেপোলিয়ন হিল, ওয়ান অফ দ্য গ্রেট রাইটার, তিনি লিখেছেন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। এই বইটি পৃথিবীর অনেক মানুষকে সফল হতে সাহায্য করেছে। আজকের পৃথিবীতে আপনি যত সফল মানুষ দেখেন তাদের লাইফের অন্যতম ইম্প্যাক্ট পড়েছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটি পড়ে।
আপনি তাদেরকে জিজ্ঞেস করলে আপনার কয়েকটা প্রিয় বইয়ের নাম বলেন, ম্যাক্সিমামই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটা লিস্টে রাখবে। সো এই বইটার পাওয়ার এতখানি, সেই বইটিতে তিনি লিখেছেন নেপোলিয়ন হিল যে আপনাকে ডিসিশন নিতে হবে খুব দ্রুত, কিন্তু সেটা চেঞ্জ করতে হবে খুব ধীরে ধীরে। দ্যাট মিন্স আপনার কোনো আইডিয়া মাথায় আসলে বা আপনার কোনো একটা কিছু করতে হবে, আপনি সাথে সাথে চট করে ডিসিশন নিয়ে নেবেন এবং সাথে সাথে সেটা ইমপ্লিমেন্ট করে ফেলবেন, অ্যাকশন নিয়ে ফেলবেন। কিন্তু আপনি দেখছেন যে এটা আপনার ভালো লাগছে না, আপনি মানে ধৈর্য ধরে কাজ করতে পারছেন না, বা কোনো একটা কারণে ছেড়ে দিতে হচ্ছে, ডিসিশনটা চেঞ্জ করতে হচ্ছে, কিন্তু আপনি সেটা করবেন খুব ধীরে ধীরে। এটাই হচ্ছে মাস্টারি অর্জন করার ওয়ান অফ দ্য গ্রেট লেসন। আপনাকে এইসব লেসন সম্পর্কে জানতে হবে। আপনার লাইফে যদি সত্যিই কিছু করতে চান, আমি শুধুমাত্র গ্রাফিক ডিজাইনের কথা বলছি না, আমি লাইফের সকল দিক থেকে কথা বলছি। আমার এই কোর্সের মূল লক্ষ্যই হচ্ছে আপনার মাইন্ডসেটকে বুস্ট করা, যাতে করে আপনি শুধুমাত্র গ্রাফিক ডিজাইন কেন, আপনার লাইফের প্রত্যেকটা সেক্টরে আপনি সফল হতে পারেন। যেমন আপনার ওয়েলথ, বিজনেস, ক্যারিয়ার, সব সেক্টরে যেন আপনি সফল হতে পারেন। নতুন নতুন শাইনি কোনো অবজেক্ট দেখে সেটার উপর ঝাঁপিয়ে পড়বেন না, যেটা শিখবেন সেটাতে মাস্টারি অর্জন করবেন, তারপর অন্য আরেকটা ধরবেন। তারপর হচ্ছে অ্যানালাইসিস প্যারালাইসিস, মানে হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে খুব বেশি অ্যানালাইজ করা। ধরেন আপনি গ্রাফিক ডিজাইন শেখা শুরু করেছেন, এখন এইটা নিয়ে আপনি প্রচুর পড়াশোনা করছেন, প্রচুর আর্টিকেল দেখছেন, এতটা দেখছেন যে আপনি ওভারওয়েলমড হয়ে যাচ্ছেন, আপনি অতিরিক্ত অ্যানালাইসিস করে ফেলছেন। অথচ আপনার যে অ্যাকশন নেওয়া দরকার, আপনার যে প্র্যাকটিস করা দরকার, আপনি প্র্যাকটিস করছেন না, আপনি শুধুমাত্র শিখছেন, আপনি শুধুমাত্র ইনফরমেশন নিচ্ছেন, কিন্তু সেগুলোকে ইমপ্লিমেন্ট করছেন না। এইটাতে আপনার ভোগা যাবে না। কারণ হচ্ছে অনেকেই আছে যে তারা প্রচুর পরিমাণে ইউটিউবে টিউটোরিয়াল দেখে, মানে ব্লগ পড়ে, আর্টিকেল পড়ে, কিন্তু শেষমেশ যে তাদের অ্যাকশনগুলো নেওয়া দরকার, তাদের যে প্র্যাকটিস করা দরকার, তাদের যে অ্যাকচুয়াল ডিজাইন তৈরি করা দরকার, তাদের যে পোর্টফোলিও বিল্ড করা দরকার, এইগুলো তারা ভুলে যায়। তারা শুধুমাত্র শেখে, শেষমেশ তারা প্যারালাইজড হয়ে যায়, মানে মেন্টালি প্যারালাইজড হয়ে যায়। মানে অ্যানালাইসিস করতে করতে শেষমেশ তারা কোনো অ্যাকশনে নিতে পারে না, অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে তারা প্যারালাইজড হয়ে যায় মেন্টালি। আপনাকে এভাবে প্যারালাইজড হওয়া যাবে না। আপনি যেমন অ্যানালাইসিস করবেন, যেমন আপনি রিসার্চ করবেন, যেমন আপনি শিখবেন, সাথে সাথে সেটাকে ইমপ্লিমেন্ট করবেন, সাথে সাথে সেটা বাস্তবায়ন করবেন, প্র্যাকটিক্যালি কাজ করবেন। তারপর হচ্ছে ফ্রাস্ট্রেশন, মানে হতাশা। এই আবেগটিতে আমরা অনেকেই ভুগি। এটা একটা সস্তা আবেগ, মানে চিপ ইমোশন। আপনার এইটা থাকা চলবে না। আমাদের যাদের চিপ বোধ জাগে বিভিন্ন সময়, বিভিন্ন বোধের উদয় হয়, তাদের জন্য এটি। আপনার এরকম চিপ বোধের উদয় হলে চলবে না, কারণ আমাদের লাইফে অনেক টানাপোড়েন থাকে, আমরা অনেক জায়গায় ফেল করব, আমরা অনেক মিস্টেক করব, কিন্তু এটাকে আপনি মেনে নিতে হবে। এটা দেখে কখনো হতাশা হওয়া যাবে না। আপনি হয়তোবা ফেল করবেন, তার মানে এই না যে ফেইলিওর মানে আমি আমার সস্তা আবেগগুলোতে ভুগবো, যেমন ফ্রাস্ট্রেশন, হতাশায় ভুগবো। আপনাকে এভাবে ভাবলে চলবে না। আপনি ফেইল হবেন, আপনি মিস্টেক করবেন, এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। আমাদের লাইফটাই হচ্ছে এমন, আমরা কখনো লাইফে অনেক উপরে উঠে যাব, আবার নেমে যাব, আবার উঠে যাব। তার মানে এই না যে আমরা নেমে গেলে আমরা হতাশায় ভুগবো, আমরা এই সস্তা আবেগটিতে ভুগবো। আপনি এটাতে ভোগা যাবে না। আপনাকে মেন্টালি স্ট্রং হতে হবে, আপনার ভিতরে মেন্টাল টাফনেস তৈরি করতে হবে। সো কখনো ফেল হলে, ব্যর্থ হলে বা মিস্টেক করে ফেললে সেটা নিয়ে আবেগী না হয়ে, সেটা নিয়ে না ভেবে আপনি আবার ট্রাই করুন, বা অন্য একটা ট্রাই করুন, অন্য কোনো ওয়েতে ট্রাই করুন। একই মিস্টেক বারবার করবেন না। গতবার যে ফেল করেছেন, যে কারণে ফেল করেছেন, সেটা বের করুন, যে কী কারণে আমি ফেল করেছি, সেটাকে বের করে সেটা যেন সেকেন্ডবার রিপিট না হয়, সেকেন্ডবার রিপিট না করে নতুন ওয়েতে করার চেষ্টা করবেন, নতুন অ্যাপ্রোচে করার চেষ্টা করবেন। আমাদের হিউম্যান ব্রেনই এমন যে সে সবসময় বিভিন্ন বিষয় নিয়ে অ্যানালাইজ করে, বা মানে সস্তা আবেগে ভোগে। আমাদের কোনো বিষয়ে ইমোশনালি অ্যাটাচড হওয়া যাবে না। কোনো একটা খারাপ বিষয় ঘটে গেলে তার মানে আমি সেইটাকে ধরে রাখবো, সেই পাস্টটাকে নিয়ে ভাবতে থাকবো, এভাবে করা যাবে না। কারণ একটা কথা হচ্ছে, আমরা যেমন টাইমকে 3টা ভাগে ভাগ করি, পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার, কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে টাইমের কোনো ভাগ হয় না।
প্রেজেন্টটাই হচ্ছে অ্যাকচুয়াল রিয়েল। আমি এই মুহূর্তে যেটা করছি এইটাই রিয়েল, কিন্তু পাস্টে যেটা ঘটে গেছে সেটা কিন্তু রিয়েল না, সেটা কিন্তু এখন ঘটছে না। সো আমি সেটা নিয়ে যদি ভাবতে থাকি, আমার মাইন্ডের মধ্যে সেটা নিয়ে জাবর কাটতে থাকি, তাহলে কিন্তু হবে না, কারণ সেটা কিন্তু রিয়েল না, সেটা শুধুমাত্র আমাদের মাইন্ডেই বাস করে, কিন্তু অ্যাকচুয়াল রিয়েলিটিতে সেটা নেই। সো সেটা নিয়ে ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো মানে হয় না। সো আপনি কখনো কোনো বিষয় নিয়ে ইমোশনালি অ্যাটাচড হয়ে যাবেন না, সেটা নিয়ে সেকেন্ড আর ভাববেন না, সাথে সাথে কাজে নেমে পড়ুন, কাজে ব্যস্ত থাকুন। তারপর হচ্ছে ফিয়ার বা ভয়। আমরা প্রত্যেকটা মানুষ এই সমস্যায় ভুগি। আপনি হয়তো বা বলতে পারেন যে আমার তেমন ফিয়ার নেই, আমি খুব সাহসী, আমি অনেক সাহস নিয়ে কাজ করতে পারি, কিন্তু এটা সম্পূর্ণ সঠিক নয়। আপনি আপনার মানুষের মাইন্ডের মধ্যে এমন এমন বিলিভস থাকে, এমন এমন ফিয়ার বা ভয় থাকে ছোটোবেলা থেকে, যেগুলো আমাদের গড়ে উঠেছে, সেটা হয়তো বা বড় হওয়ার পর আমরা টেরও পাই না, কিন্তু সেটা আমাদের ভিতরে রয়ে গেছে। এরকম হাজার হাজার বিলিভস বা ফিয়ার আমাদের মধ্যে রয়ে গেছে, যেটা আমরা হয়তো বা জানিও না যে অ্যাকচুয়ালি এইটা আমাদের মধ্যে এক্সিস্টেড। সো সেটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি আপনাকে নিয়ে ভাববেন, আপনি নিজেকে নিয়ে থিঙ্ক করবেন, আপনার মাথায় কী সব থিঙ্কিং আসে। নেগেটিভ থিঙ্কিং কখনো করা যাবে না। নেগেটিভ থিঙ্কিং আসলেই সাথে সাথে পজিটিভ থিঙ্কিংয়ে চলে যাবেন, অন্য কিছু নিয়ে ভাবা শুরু করবেন। কখনো এটা বলবেন না যে আমি নেগেটিভ চিন্তা করবো না, আমি নেগেটিভ চিন্তা করবো না, কারণ আপনি যত বলবেন আমি নেগেটিভ চিন্তা করবো না, ততই আপনার নেগেটিভ চিন্তা এসে পড়বে। সো এইভাবে না বলে সরাসরি আপনি পজিটিভ দিকগুলোতে ফোকাস করুন। আপনার নেগেটিভ চিন্তা এসে পড়বে, কিন্তু আপনি মেন্টাল ডায়েটের মধ্যে থাকবেন। মানে আমরা যেরকম ফিজিক্যাল ডায়েটের মধ্যে থাকি, ঠিক আপনাকে মেন্টাল ডায়েটের মধ্যে থাকতে হবে। যখনই আপনার মনে হবে যে আমি নেগেটিভ চিন্তা করছি বা এটা করা ঠিক নয়, তখনই আপনি সাথে সাথে ওটাকে ধরে ফেলে চেঞ্জ করে অন্য পজিটিভ দিকে ফোকাস করবেন। আপনার লাইফে কী কী পজিটিভ বিষয় রয়েছে সেদিকে ফোকাস করবেন। সো আমি যেটা বলবো, প্রত্যেকটা মানুষের মধ্যে ফিয়ার রয়েছে, সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে, আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে আমাদের মধ্যে ফিয়ার রয়েছে, কিন্তু সেইটা আমাদের অতিক্রম করতে হবে। আমাদের মেন্টালি স্ট্রং হতে হবে, আমাদের মেন্টাল টাফনেস গড়ে তুলতে হবে। আমরা কোনো বিষয়ে নিয়ে ফিয়ার করলে আমরা যেটা নিয়ে ভয় পাই সেইটাই আমরা অতিক্রম করার চেষ্টা করব। আপনার কাজ হচ্ছে আপনার প্রথম ফিয়ারগুলো আইডেন্টিফাই করা, দেন আপনি টার্গেট নেবেন, আপনি ডিসিশন নেবেন যে আমার যে এই ফিয়ারটি আছে এইটাই আমি বেশি করব, আমার ভয় লাগে তারপরও আমি এইটা করব। সো এই হচ্ছে 5টি বিষয় যেগুলো আপনাকে সফল হতে বাধা দিতে পারে। সো এখন থেকে আপনি এই বিষয়গুলো সম্পর্কে সতর্ক হয়ে যাবেন, যাতে আপনি জীবনে সফল হতে পারেন।